নমস্কার বন্ধুরা, আমরা 8 থেকে 80 সব বয়সের শ্রোতারাই গল্প পড়তে, গল্প শুনতে ভালোবাসি এবং আমাদের চ্যানেল স্টোরিজ ইন অডিও এন্টারটেনমেন্ট আপনাদের আজকে শোনাতে চলেছে শ্রী শিবরাম চক্রবর্তী রচিত একটি ভৌতিক কাহিনী। আজকের গল্পের নাম এক ভুতুড়ে কাণ্ড। আজকের গল্পটি আমরা নিয়েছি লতিকা প্রকাশনী থেকে প্রকাশিত শিবরাম চক্রবর্তী রচিত বাছাই গল্প বইটি থেকে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, এক ভুতুড়ে কাণ্ড। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তাঁর দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতেদের রূপগুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত কিছু একবার দেখেছিলাম রাঁচিতে। না, পাগলা গারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কি করে দেখলাম বলি। একটা পরশময়ীপতি সাইকেল হাতে পেয়ে হন্ড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল 7 না যেতেই তার একটা টায়ার ফেসে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেখানে সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরও মাইল 5 যেতে পারলে গাঁয়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কি না আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই। তখনও সন্ধ্যা হয়নি। এই হব সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7। দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় 8 ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে, আর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। কখন হালুম শুনব কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই। অচিরেই ঘটল বলে 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয় সুযোগ নিয়েই আমি সহজেই উদ্ধার লাভ করব। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা গেছে। আমার নিজেরই কত গল্পে এরকম দেখিয়েছি, তার ইয়ত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব ঘটনাগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও 8 ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আসতে দেখা গেল সেই পথে। রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার উপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছলো, এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্য এলো, কিন্তু মুহূর্তের জন্যও থামলো না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যা, লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালায় নাকি? যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয়। শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুক দূর করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট।
না না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়। কিছু না কিছু একটা হতে বাধ্য, অনতিবিলম্বেই হচ্ছে। আর 1-আধ মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসছে আরও। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি, এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। দু চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোরে চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, এই এই! কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই। তেমনি মন্থর গতিতে গাড়িটা চলতে লাগলো। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি কিছু একটা করে ফেলা চাই। এসপার ওসপার যা হোক, গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও নয়, কিন্তু কি করব? 1 মিনিটও নষ্ট করার সময় ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাধারী হয়ে থাকলো। থাকবে, কী করা যাবে? নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায়, তবে সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল একসময় জানালেই হবে। বেশি বলতে হবে না, খবর দেওয়া মাত্র আমার 14 পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডক্টর জাদু গোপালের বাড়ি। বলতে বলতে আমার গলার স্বর উপে গেল, বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার দু চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে। হাত তুলে যে কলারের কাজটা আলগা করব, সে ক্ষমতা নেই। আঙুলগুলো অবধি অবশ। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম জিভ আমার টাকরায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া কিচ্ছু না। আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো। প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে, কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার জ্ঞান হলো। আমার নামের প্রথম অর্ধ ভূত ভবান আর বাকি অর্ধেক ভূত ধাবন। কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না। ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য কিছু একটা আমি পাবই, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু তাহলে এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে কক্ষনো ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবুও গাড়ি চলছে এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়েই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না। চেষ্টা করলে হয়তোবা কায়ক্লেশ পারা যায়, কিন্তু পেরে লাভ কি? লাভ লাভ তো ডিমের। চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো চেষ্টায়। ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছয়। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুঁশ হলো আমার। হুশ হুশ করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন, একটা গাড়ি এসে পড়লো বলে। অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ি থামবার কোনো উৎসাহ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? সঙ্গে সঙ্গে নিঃশব্দ সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে গম গম করে ছুটে আসছিল ট্রেনটার জন্য। তার চলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। হুট করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার গাড়ির হাতলটা কোথায়?
এক্ষুনি না, এই জমালয়ের মারা হ্রদ যায়নি। থেকে নেমে পড়া দরকার। হুঁশিয়ার হয়ে আর দেখলাম কয়েক মুহূর্ত দেরি হলেই হয়েছে। জ্যান্ত কোনো রয়েছে রকমে এখনো। দরজা খুলে তো বেরিয়েছি। এবং মোটর গাড়িটাও আমিও চুরমার নেমেছি, হয়নি, আর গাড়িও আমার থেমেছে। পাশেই ছবির মতো দাঁড়িয়ে। আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলে মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটি লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে গিয়ে বললেন ভদ্রলোক। যদি দয়া করে আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না সে আমার সঙ্গে একটু হাত লাগায়। যদি আমার সঙ্গে যোগ দেন, লাইনটা পেরিয়ে আর একটু গেলেই আমার বাড়ি। ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা। বন্ধুরা, আপনারা এতক্ষণ আমাদের চ্যানেলে শুনলেন শ্রী শিবরাম চক্রবর্তী রচিত একটি ভৌতিক কাহিনী অবলম্বনে এক ভুতুড়ে কাণ্ড। শেষ হলো আমাদের আজকের গল্প। তবে গল্পটি ভূতের গল্প না হাসির গল্প সেটা আপনারাই বিবেচনা করুন। তবে হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন গল্পটি কেমন লাগলো। আজকের গল্প পাঠে সমাদৃত গাঙ্গুলি, আজকের গল্পের কথকের চরিত্রে এবং চশমা পরা ব্যক্তির চরিত্রে স্নেহাদৃত গাঙ্গুলি, গল্পের পরিচালনায় স্নেহাদৃত গাঙ্গুলি এবং গল্পের পরিকল্পনা আমি সমাদৃত গাঙ্গুলি। পোস্টার ডিজাইন এবং সাউন্ড এফেক্টস টিম স্টোরিজ ইন অডিও এন্টারটেনমেন্ট। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন, এক ভুতুড়ে কাণ্ড।